কলকাতা শহরের ব্যস্ত রাস্তায় জীবন ছুটে চলে, কিন্তু প্রতিদিনের কোলাহলের মধ্যেও কিছু মুহূর্ত আটকে থাকে পুরনো স্মৃতির ফাঁদে। সন্ধে নামছে, হালকা শীতের আমেজ, আকাশে লালচে কমলা ছোপ। অফিস ফেরত মানুষের ভিড়ে ব্যস্ত এসপ্ল্যানেড মোড়। অর্ঘ্য সেন গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার বয়স এখন 32। জীবনে অনেক কিছুই পেয়েছে, খ্যাতি, সম্মান, পরিচিতি। তবে কিছু হারিয়েছে বলেও মনে হয়। মন যেন কোথাও আটকে আছে। এক ফেলে আসা সময় ট্যাক্সি এসে থামল কলেজ স্ট্রিটের এক চায়ের দোকানের সামনে। অর্ঘ্য পয়সা মিটিয়ে নেমে এলো। এখানে এলেই পুরনো স্মৃতিগুলো হুড়মুড় করে ফিরে আসে। চায়ের কাপ হাতে নিয়ে সামনের বেঞ্চিতে বসল সে। ঠিক এই জায়গাতেই কত সন্ধে কাটিয়েছে নন্দিতার সঙ্গে। 7 বছর আগে এখানেই প্রথম দেখা হয়েছিল নন্দিতার সঙ্গে। তখন সে একজন কলেজ পড়ুয়া। সদ্য লেখালেখির জগতে পা রাখা অর্ঘ্যের লেখার ভক্ত ছিল সে। অর্ঘ্য তখনও প্রতিষ্ঠিত হয়নি। ছোট ছোট ম্যাগাজিনে লেখা ছাপা হতো মাত্র। আপনার লেখা পড়েছি, ভালো লাগে। প্রথমবার এই কথাটাই বলেছিল নন্দিতা। সেই শুরু। এরপর ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব, আর তারপর দোকানের ছেলেরা বলে উঠল, দাদা আপনার চা ঠান্ডা হয়ে গেল। অর্ঘ্য চমকে তাকালো, চায়ের কাপ হাতে নিল, এক চুমুক দিয়ে বুঝল সত্যিই ঠান্ডা হয়ে গেছে। সে একরকম দীর্ঘশ্বাস ফেলে উঠল। সন্ধে এখন আরও ঘন হয়ে এসেছে। রাস্তার হ্যালোজেন লাইট জ্বলতে শুরু করেছে। অর্ঘ্য। সেই সময় একটা চেনা কণ্ঠ, এত চেনা অথচ এতদিন শোনা হয়নি। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। নন্দিতা। নন্দিতার চেহারায় খুব বেশি পরিবর্তন হয়নি। সেই পরিচিত গভীর চোখ, তীক্ষ্ণ চিবুক আর কাঁধ ছোঁয়া চুল। তবে চোখের কোণে একরকম পরিণত বোধের ছাপ। তুমি এখানে? অর্ঘ্য হাসল, সেই পুরনো অভ্যাস মতো, একটু রহস্যময় ভঙ্গিতে। এখানেই তো আসতাম আগে, ভুলে গেছো? নন্দিতা একটু থমকালো, তারপর হেসে ফেলল। তা ঠিক। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ। তাদের মাঝে এক অদৃশ্য দেওয়াল। তুমি ভালো আছো? হ্যাঁ, মোটামুটি। তুমি? ভালো। তারা দুজনেই জানে এই সংক্ষিপ্ত উত্তরগুলোতে অনেক না বলা কথা লুকিয়ে আছে, আর আছে কিছু আটকে থাকা মুহূর্ত। চা খাবে? নন্দিতা একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, খাই চলো। চায়ের দোকানের বেঞ্চিতে পাশাপাশি বসলো দুজনে। ঠান্ডা হাওয়ায় একটু গা শিরশির করছে। কয়েকদিন পরেই দোল। এত বছর পর দেখা হলো আমাদের। নন্দিতা বলল, চায়ের কাপে চুমুক দিতে দিতে। অর্ঘ্য চায়ের ধোঁয়া দেখতে দেখতে বলল, কেমন লাগছে? অদ্ভুত। একসঙ্গে এত সময় কাটিয়েছি, কিন্তু তারপর হঠাৎ করে কেমন যেন সব শেষ হয়ে গেল। অর্ঘ্য কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, সব কি সত্যিই শেষ হয়ে গিয়েছিল? নন্দিতা এবার ওর দিকে তাকালো। চোখের গভীরে কিছু একটা খেলা করছে। তুমি তো তখন কিছু বললে না। বলতে গিয়েও বলিনি, কারণ মনে হয়েছিল তোমার সিদ্ধান্তই ঠিক ছিল। সন্ধ্যের আলো নেভু নেভু, রাস্তার লাইটগুলো ম্লান হয়ে আসছে। তুমি কি এখনো আগের মতো লিখছো? লিখছি, তবে আগের মতো গভীরতা পাই না মনে হয়। নন্দিতা কিছু বলল না। হয়তো তার মনেও কিছু প্রশ্ন ছিল, যা সে প্রকাশ করতে চাইল না। একটা সময় ছিল
যখন তারা দুজনেই স্বপ্ন দেখত একসঙ্গে থাকার। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। 7 বছর আগে তাদের গল্পটা মাঝপথে হঠাৎ করে থেমে গিয়েছিল। কিন্তু আজকের এই দেখা, এটা কি নতুন করে কোনো সম্ভাবনা তৈরি করবে, নাকি এটা শুধু একটা কাকতালীয় ঘটনা যেখানে পুরনো স্মৃতির ছায়া এসে একবার চোখের সামনে তুলে যাবে, তারপর মিলিয়ে যাবে? একদিন তোমার একটা লেখা পড়ছিলাম। তুমি লিখছিলে, সব গল্পের শেষ হয় না, কিছু গল্প শুধু চলতে থাকে, অসমাপ্ত থেকে যায়। মনে আছে? হ্যাঁ। সন্ধে গাঢ় হয়ে এলো। অর্ঘ্য জানত এই মুহূর্তটা হয়তো শেষবারের মতো। আমি উঠি। অর্ঘ্য মাথা ঝাঁকালো। আচ্ছা নন্দিতা, তোমার নাম্বারটা দিতে পারো? নন্দিতা একটু থামলো, তারপর নিজের ফোন বের করে নাম্বার লিখে দিল। ফোন করবে? হয়তো। নন্দিতা কিছু না বলে একবার তাকালো, তারপর ধীরে ধীরে চলে গেল। অর্ঘ্য বসে রইল, হাতে চায়ের কাপ আর মাথায় হাজারো প্রশ্ন। সত্যিই কি কিছু গল্প অসমাপ্ত হয়েই থেকে যায়, নাকি শেষ বিকেলে আবারও কোনো নতুন গল্প শুরু হতে পারে? কলকাতা শহর রাতের আলোর নিচে অন্যরকম হয়ে যায়। দিনের ব্যস্ততা কমে এলেও কোথাও না কোথাও একটা চাপা গুঞ্জন লেগেই থাকে। অর্ঘ্যের আজ খুব অদ্ভুতভাবে অস্থির লাগছে। নন্দিতার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে, সেটা সে কল্পনাও করেনি। আর নাম্বারটা, সে কি সত্যিই ফোন করবে? অর্ঘ্য ধীর পায়ে হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিটের গলির দিকে এগিয়ে গেল। এই পথটা সে আগেও অনেকবার হেঁটেছে, কিন্তু আজ যেন চারপাশটা অন্যরকম লাগছে। প্রতিটি দোকানের আলো, রাস্তার ধুলোবালি, পুরনো বইয়ের গন্ধ, সব যেন একসঙ্গে অতীতকে ফিরিয়ে আনছে। একটা সময় ছিল যখন সে আর নন্দিতা কলেজের পর এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত। একদিন নন্দিতা বলেছিল, এই রাস্তা দিয়ে হাঁটার মজাই আলাদা, সারা শরীরে বইয়ের গন্ধ মেখে বাড়ি ফিরতে পারবে। অর্ঘ্য সে সময় হেসে বলেছিল, আর যদি গায়ে ময়লাও মাখে? তাহলে তুমি সাহিত্যিক হতে পারবে না। সেই সব দিন, কত হাসাহাসি, কত খুনসুটি। বেশ কয়েকদিন পরে কলেজ স্ট্রিটের রাস্তায় অর্ঘ্য হঠাৎ লক্ষ্য করল, সে অনিচ্ছা সত্ত্বেও একটা পরিচিত জায়গায় এসে দাঁড়িয়েছে। কফি হাউস। এখানে আসা মানেই পুরনো দিনগুলোকে আরো বেশি করে মনে পড়া। সে একটা কোণার টেবিলে বসল। এক কোণে বসে থাকা তার অভ্যেস হয়ে গেছে। আগে নন্দিতার সঙ্গে থাকতো, এখন শুধু স্মৃতি। ওয়েটার এসে বলল, স্যার কি নেবেন আপনি? একটা ব্ল্যাক কফি। কফির অর্ডার দিয়ে সে মোবাইলটা বের করল। নন্দিতার নাম্বারটা সে সেভ করেছিল, কিন্তু নাম দেয়নি। ফোন করব নাকি? হয়তো ওকে আবার ডিস্টার্ব করা ঠিক হবে না। 7 বছর অনেকটা লম্বা সময়। এই সময়ের মধ্যে নন্দিতা নিশ্চয়ই একটা নতুন জীবন তৈরি করেছে। তবুও তার আঙুল স্ক্রিনের উপর থেমে থাকলো। ঠিক তখনই একটা কণ্ঠ ভেসে এলো। তুমি? অর্ঘ্য চোখ তুলে তাকালো। নন্দিতা, দ্বিতীয়বার দেখা। সে অবাক হয়ে বলল, আরে তুমি এখানে? আমি তো নিয়মিত আসি এখানে। তুমি? নন্দিতা তার সামনে বসে পড়ল। আমি হঠাৎ করেই চলে এলাম আর কি। তোমার ব্ল্যাক কফির অভ্যেস এখনো আছে? হ্যাঁ, বদলাতে পারিনি। ভালো, কিছু জিনিস বদলানো উচিত না। ওয়েটার এসে দাঁড়ালো। ম্যাডাম আপনি কি নেবেন? একটা কাপে চিনি বেশি করে কফি দাও। তুমি এখনো এত মিষ্টি খাও? হ্যাঁ, আমার অভ্যেসও বদলায়নি। একটু চুপচাপ কেটে গেল। অর্ঘ্য বুঝতে পারছিল না কিভাবে কথার সূত্র শুরু করবে। নন্দিতাই প্রথম বলল, তুমি কেমন আছো? ভালো, মোটামুটি।
শুধু মোটামুটি? জীবন তো আর সবসময় সহজ হয় না। বাদ দাও, তোমার কি খবর? ভালোই আছি। একটা এনজিওর সঙ্গে কাজ করি। ও, কি ধরনের কাজ? নারীদের সেলফ ডিপেন্ডেন্স নিয়ে কাজ করি, তাদের আর্থিক স্বাধীনতা, শিক্ষা, এসব বিষয় নিয়ে। বাহ, ভালো তো। তুমি তো সবসময় কিছু না কিছু করার কথা ভাবতে। হ্যাঁ, কিন্তু বলো তো, তোমার লেখালেখি কেমন চলছে? হ্যাঁ, চলছে, তবে আগের মতো আর হয় না। কেন? কখনো কখনো মনে হয় কিছু হারিয়ে গেছে, আগের মতো অনুভব করি না আর কি। তুমি কি জানো, তোমার লেখা আমিও পড়ি। সত্যি? হ্যাঁ, তোমার শেষ উপন্যাসটা পড়েছিলাম, শূন্য পথের যাত্রী। কাহিনী কাহিনী দারুণ ছিল, কিন্তু মনে হলো যেন কোথাও কিছু অনুপস্থিত। হয়তো হয়তো পুরনো অর্ঘ্যকে খুঁজে পাইনি সেখানে। অর্ঘ্য কিছু বলল না। নন্দিতা একটু হাসল। তুমি কি এখনো অতীতটাকে আঁকড়ে ধরে আছো? হয়তো। ওয়েটার কফি এনে দিল। দুজনেই কফিতে চুমুক দিল। আচ্ছা, একটা কথা বলো, আমাদের আমাদের সম্পর্কটা যদি অন্যরকম হতো, তাহলে কি এখন অন্যরকম কিছু ঘটতো? হ্যাঁ, হয়তো, কিন্তু জীবন তো আর ফেলে আসা মুহূর্তগুলো ফিরিয়ে দেয় না, তাই না? হয়তো হয়তো কিছু কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, তাই না? শুধু শুধু সময়ের ফাঁকে হারিয়ে যায়। অর্ঘ্য তাকিয়ে থাকলো নন্দিতার দিকে। 7 বছর পরও সে একই গভীরতা তার চোখে। তুমি এখনো একা? তোমার কি ধারণা? আমার ধারণা তুমি এখনো সেই মেয়েটাই আছো, যে নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে। নন্দিতা হাসল, কিন্তু চোখের কোণে এক ধরনের বিষণ্ণতা খেলে গেল। ঘড়ির কাঁটা তখন রাত 8টা ছুঁই ছুঁই। আচ্ছা, আমাকে উঠতে হবে। আচ্ছা, ঠিক আছে। দুজনেই উঠে দাঁড়ালো। বলছি, তুমি কি আবার দেখা করবে? হয়তো একদিন, সময় বলে দেবে। সে একবার তাকালো, তারপর ধীরে ধীরে চলে গেল। অর্ঘ্য জানতো না এই দেখা শেষ দেখা কিনা, কিন্তু তার মনে হলো শেষ বিকেলে হয়তো সব গল্প শেষ হয় না, কিছু কিছু গল্প নতুন করে শুরু হয়। কলকাতার রাস্তায় রাত নামে একটু আলাদাভাবে। দিনের ব্যস্ততা মিলিয়ে গিয়ে একটা আলস্যমাখা নীরবতা নেমে আসে, কিন্তু সেই নীরবতার মাঝেও একটা গুঞ্জন লেগে থাকে। অর্ঘ্য কফি হাউস থেকে বেরিয়ে আসার পর থেকে নিজেকে একটু অদ্ভুত লাগছে। নন্দিতার সঙ্গে এত বছর পর দেখা হওয়ার পরেও যেন কিছুই বদলায়নি, আবার যেন সব বদলে গেছে। কথাগুলো একই রকম ছিল, হাসিটাও তার আগের মতোই, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দূরত্ব থেকে গেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে বুঝতে পারছিল কিছু একটা তাকে ভাবিয়ে তুলছে। নন্দিতার সঙ্গে আবার দেখা হবে কি? তার মনে হচ্ছিল তারা হয়তো নিজেদের জীবন থেকে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু কোথাও একটা সংযোগ এখনো রয়ে গেছে। বাস স্ট্যান্ডের বেঞ্চে বসে সে একটা সিগারেট ধরালো। ধোয়ার কুণ্ডলি পাক খেয়ে আকাশে মিলিয়ে গেল। একটা সময় নন্দিতা তাকে বকতো। এই বদ অভ্যেসটা ছাড়তে পারবে না, না? অর্ঘ্য হেসে বলতো, লেখালেখির জন্য লাগে। যেন না খেলেই লেখা বন্ধ হয়ে যাবে। আশ্চর্য। কিন্তু আজ এতগুলো বছর পর কেউ আর বকাঝকা করে না, শুধু অভ্যাসটা রয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অর্ঘ্য দেখল তার দরজার সামনে একটা খাম রাখা, সাদা রঙের সাধারণ খাম, কিন্তু হাতে লেখা নামটা দেখে সে চমকে গেল। অর্ঘ্য সেন। এই হাতের লেখা নন্দিতার। সে দ্রুত খাম খুলল। ভেতর একটা চিঠি। প্রিয় অর্ঘ্য, জানি এভাবে চিঠি লেখা অদ্ভুত লাগতে পারে, কিন্তু কিছু কথা বলার জন্য ফোনের থেকে কাগজ কলমই ভালো।
কাল তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে মনে হচ্ছে কিছু কথা বলা দরকার। তুমি কি জানো, এত বছর পরও আমি মাঝে মাঝে তোমার লেখা পড়ি। মনে হয় সেই সেই পুরনো দিনের অর্ঘ্য এখনো কোথাও আছে, শুধু হারিয়ে গেছে। আমি আমি জানি না তুমি কেমন আছো, জানি না তোমার জীবনে কেউ আছে কিনা, কিন্তু যদি কখনো মনে হয় আমার সঙ্গে আবার একটা নতুন গল্প শুরু করা যেতে পারে, আমাকে জানিও, নন্দিতা। অর্ঘ্য চিঠিটা বারবার পড়ছিল। নতুন গল্প মানেটা কি? সেদিন বিকেলে আকাশে মেঘ করেছিল। অর্ঘ্য জানালার পাশে বসে চায়ের কাপ হাতে নিয়ে ভাবছিল সে কি ফোন করবে। নন্দিতা কি সত্যি এটা বলেছে যে তারা আবার চেষ্টা করতে পারে, নাকি এটা শুধুই একটা বন্ধুত্বের ইঙ্গিত? একটা দীর্ঘশ্বাস ফেলে সে মোবাইলটা তুলে নিল। নন্দিতার নাম্বারে কল করল। রিং হচ্ছে। তারপর ওপাশ থেকে পরিচিত কণ্ঠস্বর এলো। হ্যালো। তোমার চিঠিটা পেয়েছি। তাই উত্তর দেবে না? অর্ঘ্য জানালার বাইরে বৃষ্টির দিকে তাকালো। উত্তর খুঁজছি তো। আমার মনে হয় উত্তর তুমি জানো। সেদিন সন্ধ্যায় তারা আবার দেখা করল। এবার কোনো পুরনো স্মৃতি নয়, কোনো অতীত নিয়ে আলোচনা নয়। তারা শুধু কথা বলল, নতুন করে, নতুনভাবে। জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু যখন দেয় তখন কি সুযোগ নেওয়া উচিত? অর্ঘ্য জানত না ভবিষ্যৎ কি হবে, কিন্তু সে এটুকু জানত শেষ বিকেলে সব গল্প শেষ হয় না, কিছু গল্প আবার নতুনভাবে শুরু হয়। কলকাতার রাস্তায় সন্ধে নামার সাথে সাথে বাতাসে এক ধরনের অদ্ভুত নস্টালজিয়া ছড়িয়ে পড়ে। হালকা হলুদ আলোয় ভেসে থাকা ফুটপাত, ব্যস্ততা ফুরিয়ে আসা দোকানপাট, চায়ের কাপে শেষ চুমুক, সবকিছুই যেন একটা অসমাপ্ত গল্পের মতো। অর্ঘ্য আজকের দিনটা একটু অন্যরকম ভাবে শুরু করেছিল। নন্দিতার চিঠির উত্তর দিতে গিয়ে সে বুঝতে পারছিল তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিচ্ছে। 7 বছর পরও সেই অনুভূতিগুলো মুছে যায়নি। বিকেলে এসে ঠিক করলো আজ নন্দিতার সঙ্গে দেখা করবেই। নন্দিতার সঙ্গে ফোনে কথা বলার পর তারা ঠিক করলো প্রিন্সেপ ঘাটে দেখা করবে। এক সময় তারা এখানে অনেক সময় কাটিয়েছে, পুরনো দিনের গল্প হয়েছে, ভবিষ্যতের স্বপ্ন দেখা হয়েছে। অর্ঘ্য যখন পৌঁছালো তখন সূর্যাস্তের শেষ আলো নদীর জলে পড়ে একরকম সোনালি আভা তৈরি করেছে। নন্দিতা একটু দূরে বসেছিল, হালকা শাড়িতে, একদম আগের মতোই লাগছিল তাকে। অর্ঘ্য একটু থমকে গেল। মনে হলো সময় যেন এখানেই থেমে গেছে। তুমি ঠিক সময় এসেছো। নন্দিতা বলল, তার ঠোঁটে এক চিলতে হাসি। অর্ঘ্য পাশে বসে বলল, তুমি কি জানো আমি এই জায়গাটায় বহুদিন আসিনি। সত্যি? কেন? হয়তো কিছু স্মৃতি এড়িয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু ও স্মৃতি কি কখনো আসলে এড়ানো যায়? নদীর ঢেউয়ের শব্দ আর দূরের নৌকার হালকা আলো শুধু দৃশ্যপটকে ভরিয়ে রেখেছিল। তুমি কি জানো 7 বছরে আমি তোমার কথা কতবার মনে করেছি? অর্ঘ্য একটু চমকে তাকালো। তুমি কখনো আমার কথা ভাবোনি? ভাবিনি বললে মিথ্যে বলা হবে, কিন্তু হয়তো নিজেকে ভুল বোঝানোর চেষ্টা করেছি। তোমার লেখাগুলো পড়লে বুঝতে পারতাম তুমি তুমি ভুলে যাওনি। লেখাগুলো পড়ে আমার মন পড়ে ফেলতে পেরেছো, তাই তো? হ্যাঁ, তুমি তুমি না সবসময় তোমার লেখার মধ্যে নিজেকে লুকিয়ে রাখতে। হঠাৎ করে বাতাসটা একটু ঠান্ডা হয়ে এলো। নন্দিতা তার শাড়ির আঁচলটা সামলাতে সামলাতে বলল, তুমি কি জানো আমি ভেবেছিলাম আমাদের আর কখনো দেখা হবে না। তাই? সত্যি? হ্যাঁ, কিন্তু জীবন তো সবসময় সে সুযোগ দেয় না, তাই না? কিন্তু এবার দিল।
হয়তো সময় ঠিক করেছে আমাদের আবার একবার দেখা হওয়ার দরকার। অর্ঘ্য জানতো না এই দেখা শেষ দেখা কিনা, কিন্তু সে এটুকু বুঝতে পারছিল কিছু গল্প শেষ হওয়ার জন্য তৈরি হয় না, কিছু গল্প চলতেই থাকে অন্য রূপে অন্য পথে। আজকের এই সন্ধেটা তাদের গল্পের নতুন শুরু নাকি নাকি শুধুই একটা হারিয়ে যাওয়ার সন্ধ্যের পুনরাবৃত্তি সে জানতো না, কিন্তু সে অনুভব করেছিল শেষ বিকেলের আলোয় কিছু গল্পের শেষ হয় না, নতুন গল্প শুরু হয়। গঙ্গার ধারে সেই সন্ধ্যের পর থেকে অর্ঘ্য আর নন্দিতার মাঝে কথোপকথনের স্রোত যেন আরো গভীর হয়ে উঠছিল। পুরনো অভিমান, না বলা কথাগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মাঝে একটা অদৃশ্য সীমানা এখনো রয়ে গিয়েছিল। অর্ঘ্য বেশ কিছুদিন ধরে অনুভব করছিল নন্দিতা তার জীবনে ফিরতে চাইলেও কোথাও যেন একটা দ্বিধা কাজ করছে। সে বুঝতে পারছিল নন্দিতা কিছু লুকাচ্ছে। আজ অনেক দিন পর তারা আবার একসঙ্গে বসেছে, এবার সাউথ সিটি মলের কফি শপে। তুমি কেমন আছো বলো তো সত্যি করে? ভালো, আর তুমি? আমিও ভালো, কিন্তু জানো আমাদের কথাগুলো আগের মতো খোলামেলা হচ্ছে না বোধহয়। তুমি কি বলতে চাইছো? মানে আমি বলতে চাইছি, তুমি কি সত্যিই ভালো আছো নাকি কিছু লুকোচ্ছ বলো তো? অর্ঘ্য, আমি কিছু জিনিস বলতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো। অর্ঘ্যর মনে হলো এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। নন্দিতা একটু ধীরে ধীরে বলল, তুমি যখন আমাকে ছেড়ে গেলে তখন আমার জীবন একেবারে ওলটপালট হয়ে গিয়েছিল। আমি আমি অনেক কষ্টে নিজেকে সামলেছি, কিন্তু তারপর অর্ঘ্য খেয়াল করল নন্দিতার চোখে একটা অদ্ভুত কষ্টের ছায়া। তারপর? তারপর আমি একজনকে ভালোবেসেছিলাম। অর্ঘ্যর মনে হলো কোথাও কিছু একটা ধাক্কা দিয়ে গেল। আচ্ছা, তারপর? সে আমাকে ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ কারোর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। অর্ঘ্যর ঠিক কি উপলব্ধি হচ্ছে সেটা সে নিজেই বুঝতে পারছে না। এই কথাগুলো শোনার পর সে কেমন অনুভব করবে, অনুভূতিগুলো ঠিক কেমন হওয়া উচিত। একদিকে একটা হালকা ঈর্ষা, আরেকদিকে একটা অদ্ভুত ব্যথা। তুমি তাকে ভালোবাসতে? হয়তো ভালোবাসতাম, হয়তো না, কিন্তু জানো, তোমার মতো করে ভালোবাসতে পারিনি। তাহলে তুমি কি এখনো? নন্দিতা চোখ সরিয়ে নিল। আমি জানি না অর্ঘ্য, জীবন কখনো কখনো খুব কঠিন হয়ে যায়। আমার কিছুই আর নিশ্চিত নয়। নন্দিতা, তুমি কি চাও আমরা আবার একসঙ্গে হই? আমি জানি না, আমি জানি না তুমি কি চাও। সেদিনের কথাগুলো আবার একটা নতুন জটিলতা সৃষ্টি করল। অর্ঘ্য বুঝতে পারছিল নন্দিতা তার জীবনে আসতে চায়, কিন্তু কিছুটা দ্বিধাগ্রস্ত। সে কি অপেক্ষা করবে নাকি এই সম্পর্কের অস্থিরতা থেকে নিজেকে সরিয়ে নেবে? সেদিন সন্ধেয় বাড়ি ফিরে সে নিজের পুরনো ডায়েরিটা খুলল। একসময় সে নন্দিতার জন্য অনেক কিছু লিখত, কিন্তু আজকের দিনটা যেন নতুন করে একটা অধ্যায় শুরু। একটা প্রশ্ন তার মনে এলো, সব সম্পর্ক কি ফিরে আসার জন্য তৈরি হয়, নাকি কিছু সম্পর্ক শুধু স্মৃতির পাতাতেই রয়ে যায়? সে জানত না, কিন্তু সে এটুকু জানত শেষ বিকেলের গল্প এখনো শেষ হয়নি। অর্ঘ্য সেদিন রাতে ভালো করে ঘুমাতে পারেনি। বারবার নন্দিতার বলা কথাগুলো মনে পড়ছিল। আমি জানি না তুমি কি চাও। এই প্রশ্নটা ওর ভেতরে একরকম অস্থিরতা তৈরি করেছিল। সে কি সত্যিই চায় নন্দিতা তার জীবনে ফিরে আসুক, নাকি পুরনো সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করাটা ভুল হবে? সকালে ঘুম থেকে উঠে সে ডায়েরিটা খুলল। কয়েক বছর আগে লেখা কিছু লাইন ওর চোখে পড়ল।
ভালোবাসা যদি সত্যি হয় তবে সে ফিরে আসবেই। কিন্তু সত্যি কি সবকিছুর পরও কি তারা আবার এক হতে পারবে? অর্ঘ্য সিদ্ধান্ত নিল আজ আর দোটানায় থাকবে না। সে নন্দিতার সঙ্গে আবার দেখা করবে এবং স্পষ্ট করে সব জানতে চাইবে। সে নন্দিতাকে ফোন করল। হ্যালো নন্দিতা, বলছি তুমি কি আজকে সন্ধেবেলা দেখা করতে পারবে? কোথায়? ওই রবীন্দ্র সদনে 6টা নাগাদ। ঠিক আছে, আসবো। সন্ধ্যায় অর্ঘ্য একটু আগেই পৌঁছে গেল। আজকের আকাশটা লালচে আভায় মোড়া। মনে হচ্ছিল যেন প্রকৃতিও কিছু বলতে চাইছে। নন্দিতা এলো মিনিট 10 পর। সাদা নীল কুর্তিতে ওকে একদম আগের মতো লাগছিল। তুমি তো একদম ঠিক সময় এসছো। তুমি চেয়েছিলে বলেই। ওরা ধীর পায়ে হাঁটতে লাগলো। কয়েক মিনিট কেউ কোনো কথা বলল না, যেন অপেক্ষা করছিল কে আগে বলবে। অবশেষে অর্ঘ্য নীরবতা ভাঙল। বলছি তুমি কি এখনো দ্বিধায় আছো? দ্বিধা নয় অর্ঘ্য, আমি শুধু নিশ্চিত হতে চাই যে আমরা যদি আবার একসঙ্গে আসি তাহলে আগের ভুলগুলো আর হবে না। আচ্ছা তুমি কি মনে করো আগের ভুলগুলো শুধুই আমার ছিল? না না, একেবারেই নয়, দুজনেরই দোষ ছিল। আমরা দুজনেই সময়ের ভুল বোঝাবুঝিতে হারিয়ে গিয়েছিলাম অর্ঘ্য। তাহলে নতুন করে শুরু করা যায় না? নন্দিতা কিছু বলল না, আকাশের দিকে তাকিয়ে থাকলো। নন্দিতা, কি হলো? আমি ভয়ে পাই অর্ঘ্য, আমি ভয়ে পাই যদি আবার হারিয়ে ফেলি। অর্ঘ্য এবার নিশ্চিত ছিল নন্দিতা চাই ফিরে আসতে, কিন্তু সে নিজেই নিজেকে আটকাচ্ছে। দেখো, ভয় পেও না, তুমি চাইলে আমরা আস্তে আস্তে এগোতে পারি। সময় নাও, আমি আছি। নন্দিতা তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হালকা হাসল। আচ্ছা, দেখা যাক। সেদিনই সন্ধ্যায় তারা একসঙ্গে বসে থাকলো অনেকক্ষণ। নতুন করে কিছু শুরু হবে কিনা তা এখনো অজানা, কিন্তু একটা ব্যাপার অর্ঘ্য বুঝতে পারল, সব সম্পর্কের একটা নিজস্ব সময় থাকে। হয়তো তাদের সময় আবার ফিরে আসছে। নন্দিতার দ্বিধাগুলো অর্ঘ্যের মনে আরো এক ধরনের অস্থিরতা তৈরি করছিল। সে নিশ্চিত হতে চেয়েছিল এবার আর কিছু অজানা থাকবে না। সেদিন রাতে ওর ঘরে বসে পুরনো জিনিসপত্র হাতড়াচ্ছিল। পুরনো ছবি, কয়েকটা সিনেমার টিকিট, সবকিছুতেই যেন একটা চাপা নস্টালজিয়া ভেসে উঠছিল। হঠাৎ ওর বইয়ের তাকে রাখা একটা পুরনো বাক্সের দিকে চোখ পড়ল। বাক্সটা অনেকদিন ধরে খোলেনি। কৌতূহল বশত সেটা খুলতেই একটা হলুদ হয়ে যাওয়া খাম বেরিয়ে এলো। চিঠির ওপরে লেখা অর্ঘ্যের জন্য। অর্ঘ্য চমকে উঠল। চিঠির হাতের লেখা স্পষ্টতই নন্দিতার, কিন্তু ও তো কখনো এই চিঠির কথা জানতো না। কবে লিখেছিল নন্দিতা, আর কেন ও ওর হাতে আসেনি? অর্ঘ্য এক মুহূর্ত দেরি না করে চিঠিটা খুলল। অর্ঘ্য, যখন তুমি এই চিঠিটা পড়বে হয়তো তখন আমি তোমার জীবনে আর থাকবো না, অথবা থাকলেও আমাদের মধ্যে অনেক কিছুই বদলে যাবে। আমি জানি না তুমি এই চিঠিটা কখন খুঁজে পাবে, তবে একটা সত্যি তোমাকে জানানো হয়নি, যেটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু সাহস করিনি। তোমার সঙ্গে ব্রেকআপের কিছুদিন আগে আমার বাবা মা আমার জন্য একটা বিয়ের সম্বন্ধ ঠিক করেছিল। আমি রাজি হইনি, কারণ আমি জানতাম আমি তোমাকে ভালোবাসি। কিন্তু পরিবার আমাকে প্রচণ্ড চাপ দিয়েছিল। আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন কাজের চাপে এত ব্যস্ত হয়েছিলে যে তোমার সঙ্গে মন খুলে কথা বলার সুযোগ পাইনি। আমি তখন সিদ্ধান্ত নিতে পারিনি পরিবারের কথা শুনবো নাকি তোমার সঙ্গে নতুন জীবন শুরু করব। আর ঠিক সেই সময় তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি জানি না তুমি ইচ্ছে করেই চলে গিয়েছিলে
আমাদের দূরত্ব বাড়ছিল বলে এটা স্বাভাবিক পরিণতি ছিল, কিন্তু আমি তোমার কাছে একটা উত্তর চেয়েছিলাম যেটা কোনোদিন পাইনি। তুমি যদি কখনো এই চিঠিটা পাও তবে প্লিজ প্লিজ আমাকে একবার প্রশ্নটা করো, তুমি কি আমার সঙ্গে নতুন করে শুরু করতে চাও? নন্দিতা। চিঠির প্রতিটা লাইন যেন ওর মনের মধ্যে একটা ঝড় তুলে দিল। ও জানতই না নন্দিতা তখন এত বড় দোটানায় ছিল। যদিও জানতো তবে হয়তো সবকিছু অন্যরকম হতে পারত। অর্ঘ এবার বুঝতে পারল নন্দিতার দ্বিধার কারণ শুধু বর্তমান নয়, অতীতের সেই ঘটনাও ওকে আটকে রেখেছে। সকাল হতে না হতে অর্ঘ সিদ্ধান্ত নিয়ে ফেলল আজই নন্দিতার সঙ্গে দেখা করবে। হ্যালো, তুমি কোথায়? বাড়িতেই আছি। কেন? আমি এখনই তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, জরুরি কথা আছে। এখন? হ্যাঁ, এখনই। ঠিক আছে, এসো। অর্ঘ গিয়ে পৌঁছানোর পর নন্দিতা দরজা খুলতেই ওর হাতে চিঠিটা তুলে দিল। নন্দিতা প্রথমে অবাক হয়ে গেল, তারপর কাগজটা দেখে চমকে উঠল। এটা এটা তুমি কোথায় পেলে? তোমার দেওয়া কিছু বইয়ের মধ্যে ছিল। তুমি কবে লিখেছিলে? অনেকদিন আগে, কিন্তু আমি জানতাম না এটা তোমার কাছে কখনো পৌঁছেছিল কিনা। তুমি কি সত্যি অপেক্ষা করছিলে নন্দিতা? অর্ঘ, আমি ভয় পেয়েছিলাম। জানি না আমাদের দূরত্বটা আমাদের ভুল ছিল নাকি পরিস্থিতির কারণে হয়েছিল, কিন্তু আমি সত্যি উত্তর চেয়েছিলাম। তাহলে এবার আমি প্রশ্ন করছি, নন্দিতা, তুমি কি আমার সঙ্গে নতুন করে শুরু করতে চাও? নন্দিতা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি 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 জানি না, আমি জানি না অর্ঘ, আমি জানি না। আমি আর একবার হারানোর ভয় পাই। অর্ঘের চোখে এবার আত্মবিশ্বাসের ঝলক। তুমি কি জানো আমি কেন এতদিন অপেক্ষা করেছিলাম? কেন? কারণ আমি জানতাম আমাদের গল্পটা এখনো শেষ হয়নি। নন্দিতা এবার আর কিছু বলল না, ও শুধু অনুভব করল হয়তো সত্যি তাদের সম্পর্কের দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু সব উত্তর এখনো মেলেনি। নন্দিতা কি শেষ পর্যন্ত আবার অর্ঘের জীবনে ফিরে আসতে পারবে, নাকি অতীতের ভুল তাদের আলাদা রাখবে? নন্দিতা চুপ করে বসেছিল। অর্ঘের প্রশ্নটা বাতাসে ভাসছিল। নন্দিতা, তুমি কি আমার সঙ্গে নতুন করে শুরু করতে চাও? ওর মুখে কোনো শব্দ নেই, চোখের ভাষাতেও কোনো স্পষ্ট উত্তর নেই। অর্ঘ অপেক্ষা করছিল, কিন্তু এবার ওর মনে হচ্ছিল উত্তরটা হয়তো ও জানে না। ঠিক সেই মুহূর্তে নন্দিতার ফোন বেজে উঠল। ওর গলার স্বর বদলে গেল, মুখের অভিব্যক্তি কেমন যেন থমকে গেল। হ্যালো, হ্যাঁ বলুন। অর্ঘ লক্ষ্য করল নন্দিতার কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। কি? না 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 না, আমি 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 এখন আসছি, এখনই আসছি। নন্দিতা এক মুহূর্ত সময় নষ্ট না করে উঠে দাঁড়ালো। কি হয়েছে? বাবা খুব অসুস্থ হয়ে পড়েছেন, আমাকে হাসপাতালে যেতে হবে। আমি তোমার সঙ্গে যাব। নন্দিতা প্রথমে কিছু বলতে গিয়েও কিছু বলল না, দুজনে দ্রুত বেরিয়ে গেল। হাসপাতালে পৌঁছে ওরা দেখল নন্দিতার বাবা আইসিইউতে ভর্তি। ডাক্তার বললেন, নন্দিতা চেয়ারে বসে কপালে হাত দিল। অর্ঘর পাশে গিয়ে বসল। তুমি ঠিক আছো? আমি জানি না অর্ঘ, আমি জানি না। বাবাকে আমি না কখনো এতটা অসহায় অবস্থায় দেখিনি। প্লিজ নন্দিতা, তুমি শক্ত হও, উনি ঠিক হয়ে যাবেন। নন্দিতা কোনো উত্তর দিল না, শুধু চুপ করে বসে রইল। রাত বাড়ছিল। অর্ঘ বাইরে বেরিয়ে এক কাপ চা নিয়ে নন্দিতার পাশে বসল। আর তোমার মা কোথায়? মা দিদির কাছে গেছে, আমি ফোন করেছি, আসছে। অর্ঘ, তুমি কেন এসেছিলে আজ? আমি তো বলেছি তোমার সঙ্গে কথা বলার জন্য। না, আমি মানে তুমি এত বছর পর
কেন আমার জীবনে আবার ফিরে এলে? কারণ আমি বুঝতে পেরেছি যে তুমি ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। এটা এটা সিনেমার ডায়লগের মতো শোনাচ্ছে, জানো? হতে পারে, কিন্তু এটা সত্যি। অর্ঘ, তুমি কি জানো আমি কেন তোমার থেকে দূরে গিয়েছিলাম? কারণ তুমি ভয় পেয়েছিলে, তাই না? না, কারণ আমি ভেবেছিলাম তোমার কাছে আমি আমি আর গুরুত্বপূর্ণ নই। মানে? তুমি সেদিন চলে গেলে, আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম, জানো, কিন্তু তুমি ফিরে এলে না। একবারও জানতে চাওনি আমি কেমন আছি। অর্ঘ্য এবার বুঝতে পারল সব কিছুর শিকড় আসলে তাদের অতীতেই ছিল। সকাল হতে না হতেই ডাক্তার এসে জানালেন নন্দিতার বাবা বিপদ মুক্ত। নন্দিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুমি যদি চাও আমি আরো কিছুদিন থাকবো। নন্দিতা তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, অর্ঘ্য, আমি তোমাকে উত্তর দেব। আমি তোমাকে উত্তর দেব, কিন্তু আমাকে একটু সময় দাও। আমি অপেক্ষা করব নন্দিতা। নন্দিতা জানে অর্ঘ্যের প্রশ্নের উত্তর এখনো সে পুরোপুরি দিতে পারেনি। ও চায় সিদ্ধান্তটা যেন আবেগের বশে না হয়, বরং সময় নিয়ে সবকিছু বুঝে বাস্তবতার নিরিখে সে সিদ্ধান্ত নিক। অর্ঘ্য তাড়াহুড়ো করতে চায় না। সে জানে এতগুলো বছর তাদের আলাদা রেখেছে, এত সহজে পুরনো সবকিছু ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে অপেক্ষার মধ্যে একটা অদ্ভুত টান ছিল। পরবর্তী কয়েকদিন নন্দিতা ও অর্ঘ্য স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যেতে লাগলো। নন্দিতার বাবার সুস্থ হয়ে ওঠা, হাসপাতালে নিয়মিত আসা যাওয়া, এসবের মধ্যে দুজনের কথোপকথন বেড়েই চলল। একদিন সকালে নন্দিতা চা বানাতে বানাতে হঠাৎ ফোন করলো। তুমি ব্যস্ত? না, কি হয়েছে? একটু আসবে? অর্ঘ্য চমকে গেল। এতদিন ধরে সেই অপেক্ষা করছিল, আর আজ নন্দিতা নিজে ডেকেছে। সে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ল। নন্দিতার বাড়ির ছাদে ওরা দুজন বসেছিল। বাতাসটা গরম হলেও বিকেলে নরম আলোয় একটা শান্ত সৌন্দর্য ছিল। তুমি সত্যি ফিরে আসতে চেয়েছিলে, তাই তো? হ্যাঁ, কিন্তু তুমি কি সত্যি আমাকে ফিরতে দেবে? আমরা কি আবার আগের মতো হতে পারি অর্ঘ্য? আগের মতো? আচ্ছা, তুমি কি সত্যিই আবার আমাকে আগের মতো ভালোবাসতে পারবে, ঠিক সেই রকম ভাবে? ভালোবাসা কি কখনো বদলায় নন্দিতা? হয়তো বদলায় না, কিন্তু মানুষ বদলায়, সময় বদলায়। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তুমি যদি চাও তাহলে আমরা নতুন করে শুরু করতে পারি। আমি ভয়ে পাই অর্ঘ্য, আমি ভয় পাই। আমি আবার হারানোর ভয় পাই। আমি জানি না, আমরা যদি আবার একসঙ্গে আসি তাহলে সেই পুরনো ভুলগুলো থেকে আমরা আবার আলাদা হয়ে যাব না? তুমি কি মনে করো বলো তো? আমি আবার তোমাকে ছেড়ে চলে যাব? আমি জানি না, কিন্তু আমি আর ভেঙে পড়তে চাই না অর্ঘ্য। অর্ঘ্য এবার ধীরে ধীরে ওরা হাতটা ধরল। নন্দিতা কিছু বলল না, শুধু মৃদু হাসল। পরদিন নন্দিতা ও অর্ঘ্য একসঙ্গে কফি শপে গিয়েছিল। ওদের পুরনো বন্ধুরা ওদের দেখতে পেয়ে অবাক হয়ে গেল। আমরা তো একসঙ্গে আসিনি, কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। ও যদি এমন বলে তাহলে আমার আর কিছু বলার নেই। বন্ধুরা হাসাহাসি করছিল, কিন্তু সবার চোখে একটা কৌতূহল ছিল, তারা কি সত্যি আবার কাছাকাছি আসছে? সেদিন সন্ধ্যায় নন্দিতা ফোন করলো। তুমি কি করছিলে? কিছু না, ওই তোমার ফোনের অপেক্ষা করছিলাম। তুমি কি সবসময় এত নাটকীয় ছিলে? তোমার সঙ্গে থাকলে তো নাটক করতেই হবে। তুমি কি আমাকে আরেকটু সময় দেবে অর্ঘ্য? সারা জীবন দিতেও রাজি আছি নন্দিতা, যদি তুমি সত্যি ফিরতে চাও। আমার মনে হয় আমি এবার সত্যিই উত্তরটা জানি। কি উত্তর? আগামীকাল দেখা করো, বলবো। আর কিছু জিজ্ঞাসা করলো না, শুধু হাসলো। পরদিন ওদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অপেক্ষা করছিল। অর্ঘ্য সেদিন সকাল থেকে অস্থির ছিল। নন্দিতা বলেছে ওর সিদ্ধান্ত জানাবে। এই কয়েকদিন ধরে আবার ওরা কাছাকাছি এসেছে, কথা বলেছে, হাসাহাসি করেছে, পুরনো অভিমান ভুলে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আজকের দিনটাই ঠিক করে দেবে ওরা একসঙ্গে নতুন করে শুরু করতে পারবে কিনা। অর্ঘ্য জানত ওর মনে কোনো দ্বিধা নেই, কিন্তু নন্দিতা,
ও কি সত্যি ওকে আবার বিশ্বাস করতে পারবে? অর্ঘ্য নির্ধারিত সময়ের আগেই পার্কে এসে পৌঁছেছিল। নন্দিতার বলা জায়গাটায় ওরা বহু বছর আগে একসঙ্গে সময় কাটিয়েছিল। ও চুপচাপ বসে রইল, চারপাশটা দেখল। একসময় বেঞ্চি বসে নন্দিতা বলেছিল, আচ্ছা, তুমি কি জানো, আমি চাই আমাদের গল্পটা যেন একটা পূর্ণ কবিতার মতো হয়, যেটা বারবার পড়তে ইচ্ছে করে। কিন্তু সময়ের ব্যবধানে সেই কবিতার ছন্দ হারিয়ে গিয়েছিল। অর্ঘ্যের মনে হয়েছিল আজকে ওরা সত্যি সেই কবিতাটা নতুন করে লিখতে পারবে। ঠিক তখনই দূর থেকে নন্দিতাকে আসতে দেখল। নন্দিতা ধীর পায়ে এসে বেঞ্চের পাশে দাঁড়ালো। তুমি কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? তোমার জন্য অপেক্ষা করতে কতক্ষণ লাগলো সেটা কোনো ব্যাপার নয়। নন্দিতা চুপ করে বসে রইল। ওর চোখে আজ একটা অন্যরকম ভাব ছিল। তুমি কি বলবে সেটা জানার জন্যই কিন্তু এসেছি নন্দিতা। অর্ঘ্য, তুমি কি সত্যিই মনে করো আমরা আমরা আবার আগের মতো হতে পারবো? আমি জানি না আমরা আগের মতো হতে পারবো কিনা, কিন্তু আমি এইটুকু জানি যে আমি তোমাকে আবার ভালোবাসতে চাই, নতুন করে, নতুনভাবে। আমি চাই আমরা আবার চেষ্টা করি, কিন্তু একটা শর্তে। যে কোনো শর্ত আমি মেনে নেব। আমরা আমরা ধীরে ধীরে এগোবো, একেবারে কোনো বড় সিদ্ধান্ত নেব না। প্রথমে অবশ্যই বন্ধু হিসেবে, তারপরে যদি মনে হয় আমরা আবার সত্যি এক হতে পারি তবেই। রাজি? আমি রাজি, তোমার সময় যতই লাগুক আমি থাকবো। সেদিনের পর থেকে নন্দিতা ও অর্ঘ্য আবার নিয়মিত কথা বলতে শুরু করলো। ওরা সিনেমা দেখতে গেল, কফি শপে আড্ডা দিল, একসঙ্গে সন্ধেবেলায় হাঁটতে বেরোলো। বন্ধুরা আবার একসঙ্গে ওদের দেখে খুশি হয়েছিল। আমরা আবার নিজেদের চিনতে শিখছি। হয়তো আসল প্রেমটা এখান থেকেই শুরু হবে। একদিন সন্ধেবেলায় নন্দিতা বাড়িতে ফিরে একটা পুরনো বাক্স খুলল। ভেতরে পুরনো কিছু চিঠি ছিল, যেগুলো ও লিখেছিল কিন্তু কখনো অর্ঘ্যকে দেয়নি। তার মধ্যে একটা চিঠি ও তুলে নিল। অর্ঘ্য, যদি একদিন তুমি ফিরে আসো, আমি কি পারবো আবার সব ভুলে তোমার হাতটা ধরতে? আমার জানা নেই, কিন্তু আমার এটা জানা আছে যে তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। নন্দিতা চিঠিটা পড়ে একটু হাসল। হয়তো ওদের গল্পটা সত্যি পুরনো কবিতার মতো, যেটা আবার নতুন করে পড়তে শুরু করা যায়। নন্দিতা ও অর্ঘ্য ঠিক করেছিল ওরা একসঙ্গে থাকবে, তবে ধীরে ধীরে সম্পর্কটা নতুনভাবে শুরু হবে। কোনো তাড়াহুড়ো নয়, কোনো চাপে পড়ে সিদ্ধান্ত নয়। কিন্তু জীবন তো সবসময় পরিকল্পনা মেনে চলে না। সকালে নন্দিতা যখন হাসপাতাল থেকে ফিরছিল, তখন ফোনটা বাজলো। অর্ঘ্য কল করেছে। হ্যালো, তুমি কোথায়? বাড়ি ফিরছি। আচ্ছা, বেরোবে একটু, কফি শপে দেখা করি। ঠিক আছে, 30 মিনিট পরে দেখা করি। কফি শপে বসে ওদের সামনে গরম কফির কাপ রাখা ছিল, কিন্তু কেউই চুমুক দিচ্ছিল না। তুমি কিভাবে দেখলে? কোন ব্যাপারে? আমাদের সম্পর্ক নিয়ে আমরা কি ঠিক পথে এগোচ্ছি? তোমার কি মনে হয় না? নন্দিতা, বিশ্বাস করো, আমি চাই তুমি সত্যিই খুশি থাকো। তুমি থাকলে আমি খুশি। তবে তবে কি? আমার মনে হয় আমাদের সামনে একটা নতুন বাঁক আসছে। মানে? পরদিন সকালে নন্দিতা যখন অফিসের কাজে বেরোচ্ছিল, তখন দরজার সামনে একটা অচেনা নামের খাম পড়েছিল। ভেতরে ছিল একটা চিঠি। নন্দিতা, তুমি কি ভেবেছ অতীত এত সহজে তোমাকে ছেড়ে দেবে? তোমার জীবনে নতুন শুরু হতে পারে, কিন্তু পুরনো গল্পগুলো কি সত্যি শেষ হয়? একবার ভাবো। নন্দিতার বুক কেঁপে উঠল। কে পাঠিয়েছে এটা? কেন? ও কি সত্যি নিজের অতীত থেকে মুক্ত হতে পেরেছে? অর্ঘ্যর সঙ্গে সব ঠিকঠাক হতে না হতেই আবার এই রহস্যময় বার্তা। ও কি আবার হারিয়ে ফেলবে ওর নতুন করে পাওয়া সুখ? নন্দিতা বারবার চিঠিটা পড়ছিল। কে এটা পাঠাতে পারে? অর্ঘ্যকে বলবে কিনা সেই নিয়েও দ্বিধায় ছিল। ও চেয়েছিল এবার ওদের সম্পর্কটা স্বাভাবিক ছন্দে এগোক,
কিন্তু এই চিঠিটা যেন সব কিছুই ওলট পালট করে দিতে চাইছে। দরজা বন্ধ করেই ফোনটা তুলে নিল। অর্ঘ্য কল রিসিভ করতেই ওর গলায় অনিশ্চয়তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। অর্ঘ্য, তোমার সঙ্গে না জরুরি কথা আছে। এখনই কোথাও একটা দেখা করতে পারবে? কি হয়েছে? তোমার গলায় কেমন একটা টেনশন মনে হচ্ছে। দেখা করো, সব সব বলবো। নন্দিতা পার্কে এসে বসেছিল। অর্ঘ্য পৌঁছানোর আগে বারবার চিঠিটা হাতে নিচ্ছিল, পড়ছিল, আবার ভাঁজ করছিল। অর্ঘ্য এলো, একদম স্বাভাবিক ভঙ্গিতে ওর পাশে বসলো, বলল, এই বলো তো কি হয়েছে? এত টেনশন নিয়ে আমাকে ডাকলে, কি ব্যাপারটা কি? অর্ঘ্য পড়তে পড়তে ওর ভ্রু কুঁচকে গেল। এটা কে পাঠিয়েছে? আমি জানি না, কিন্তু এটা পড়ে মনে হচ্ছে অতীত আমাকে এখনো ছাড়েনি। অর্ঘ্য গভীর দৃষ্টিতে ওর দিকে তাকালো। নন্দিতা, তুমি কি মনে করো? মানে এটা কি ব্যক্তিগত শত্রুর কোনো কাজ? তেমন কিছু হলে বুঝতে পারতাম, কিন্তু এটা পড়ে মনে হচ্ছে যে অজানা কারুর পাঠানো। কেউ না আমাকে বারবার মনে করিয়ে দিতে চাইছে যে আমি ভুলে গেলেও অতীত আমাকে ছাড়বে না। তোমার পুরনো জীবনে এমন কেউ ছিল যে তোমার জন্য সমস্যা তৈরি করতে পারে? আমি জানি না অর্ঘ্য, তবে একটা ব্যাপার মনে পড়ছে। কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তোমার 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 মনে আছে? আমি যখন প্রথম চাকরি শুরু করি তখন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতাম। তারপর? সেখানে একজন সহকর্মী ছিল, নাম সৌরভ। আমাদের বন্ধুত্ব হয়েছিল, তবে আমি ওকে কখনো অন্যভাবে দেখিনি। কিন্তু পরে বুঝতে পারলাম ও আমার প্রতি কিছুটা আসক্ত হয়ে পড়েছিল। আমি প্রথমে ওকে এড়িয়ে চলতাম, তারপর যখন বুঝলাম ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে তখন স্পষ্ট করে বলেছিলাম আমরা শুধুই সহকর্মী, আর কিচ্ছু নয়। কিন্তু ও সহজে মেনে নিতে চায়নি। হ্যাঁ, তারপরে? একদিন অফিস থেকে ফেরার পথে দেখি ও আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। খুব অস্বস্তিকর পরিস্থিতি হয়েছিল জানো। আমি রাগারাগি করেছিলাম। তখন ও বলেছিল, তুমি একদিন বুঝবে আমি তোমার জন্য ঠিক লোক। এই মুহূর্তে না বুঝলেও ভবিষ্যতে ঠিক বুঝবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ বলো তারপরে। আমি ওর বিরুদ্ধে অফিসে রিপোর্ট করেছিলাম। তারপর ও চাকরি ছেড়ে কোথায় চলে গিয়েছিল আমি জানি না। আমি খবর রাখিনি। ওর সঙ্গে আমার আর কোনোদিন যোগাযোগ হয়নি। তারপর অর্ঘ্য চুপচাপ চিঠিটা হাতে নিল। তুমি কি মনে করো এটা ওর কাজ হতে পারে? আমি নিশ্চিত নই জানো, তবে চিঠির ভাষাটা খুবই অদ্ভুত। ঠিক যেন কেউ আমার অতীতকে সামনে টেনে আনতে চাইছে। সেদিন রাতে নন্দিতা বারবার চিন্তা করছিল, চিঠিটা কি সত্যি সৌরভ পাঠিয়েছে নাকি এটা অন্য কারো কাজ? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অজানা নাম্বার। নন্দিতা দ্বিধার সঙ্গে রিসিভ করলো। হ্যালো? ফোনের ওপাশ থেকে কেউ শ্বাস নিচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। কে? একটা নরম অথচ রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো। তুমি কি ভেবেছিলে অতীত ভুলে গেলে অতীতও তোমাকে ভুলে যাবে? হ্যাঁ, নন্দিতার হাত কেঁপে উঠল। ও বুঝতে পারল এ কেবল শুরু। নন্দিতার গলা শুকিয়ে গেল। ফোনটা তখনও কানে ধরা। ওপাশ থেকে কেবল ভারী নিঃশ্বাস শোনা যাচ্ছে। তুমি কে? কোনো উত্তর নেই। এভাবে ভয় দেখিয়ে কি লাভ? ফোনটা কেটে গেল। নন্দিতা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর তাড়াতাড়ি দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। ওর ভেতরে এক অজানা আতঙ্ক জন্ম নিচ্ছিল। ও কি বেশি ভাবছে, নাকি সত্যিই কেউ ওর আশেপাশে ওকে লক্ষ্য করছে? অর্ঘ্যকে বলা উচিত, নাকি এটা আপাতত এড়িয়ে যাওয়াই ভালো? ওর মাথার মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। পরের দিন অফিস থেকে ফেরার সময় ওর মনে হলো কেউ যেন ওর পেছনে পেছনে আসছে। সাধারণত এই রাস্তা দিয়ে ফিরতে ওর কখনো ভয় লাগেনি, কিন্তু আজ অজানা এক শীতল অনুভূতি ওর শরীর বেয়ে নেমে এলো। হঠাৎ ওর কাঁধে কারো হাত পড়ল। নন্দিতা। ও আতকে উঠে পেছনে তাকালো। একজন চেনা মুখ, সৌরভ। ওর শরীর জমে গেল। এত বছর পর হঠাৎ সৌরভ? এটা কাকতালীয় হতে পারে না। সৌরভ হাসল।
ওর চোখে সেই পুরনো অদ্ভুত দৃষ্টি। অনেক তো পালিয়ে বেড়ালে, আশা করি বুঝতে পারছো যে অতীত তোমাকে ফিরিয়ে আনবেই। তুমি এখানে কি করছো? চলে গিয়েছিলাম, এই শহরটা ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু তোমাকে ভুলিনি জানো। সত্যি বলতে তোমাকে ভুলতে পারিনি। তোমার খবর রাখতাম, আমি জানতাম তুমি নতুন জীবন শুরু করেছো, কিন্তু এটাও জানতাম জানো, তুমি একদিন না আমাকে খুঁজবে। তুমি কি সেই যে চিঠি পাঠিয়েছো? চিঠি? কোন চিঠি? নন্দিতা কিছু না বলে ওর দিকে চুপচাপ তাকিয়েই রইল। ওর মনে হলো সৌরভ সত্যিই জানে না। তাহলে চিঠিটা কে পাঠিয়েছে? নন্দিতা সোজা বাড়িতে ফিরে এলো। দরজা বন্ধ করে ওর বুক ধুকপুক করতে লাগলো। সৌরভ যদি চিঠিটা না পাঠিয়ে থাকে তাহলে কে পাঠিয়েছে? আর সে যদি সত্যি কিছু না জানে তাহলে এই ফোন কলগুলো কার? রাতেও বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল। তখন হঠাৎ ওর মনে হলো নিচের গলিতে একটা ছায়া নড়ে উঠল। কেউ কি ওর দিকে তাকিয়েছিল, নাকি এটা কেবল ওর মনের ভুল? হঠাৎ ফোনটা আবার বেজে উঠল। অজানা নাম্বার। ও ধীরে ধীরে ফোনটা তুলল। তুমি ভাবছো সব কাকতালীয়, তাই না? নাকি ধীরে ধীরে বুঝতে পারছো সবই পরিকল্পিত? তুমি কে? আমি সেই তোমার অতীত। তোমার অতীত আর ভবিষ্যতের মাঝখানে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে চিনতে পারবে, ঠিক সময় মতো চিনতে পারবে। কেমন? ফোনটা কেটে গেল। নন্দিতা এবার বুঝতে পারল এটা শুধুই অতীতের কোনো দুঃস্বপ্ন নয়, ও সত্যি কারোর নিশানায় আছে। নন্দিতা চোখ বন্ধ করল। ওর শরীর ঘামছিল, মাথার মধ্যে হাজারো প্রশ্ন। ফোনটা আবার বাজল। এবার অর্ঘ্য। ও ধীর গলায় বলল, হ্যালো। এই নন্দিতা, তুমি ঠিক আছো? আমি আমি ঠিক আছি। তোমাকে একটু অস্থির লাগছে কেন? মানে কি হয়েছে বলো না। নন্দিতা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে সব বলল। সৌরভের ফিরে আসা, ফোন কল, চিঠি, সব কিছু। অর্ঘ্য একদম নীরব হয়ে গেল। তারপর বলল, তুমি কোথায় আছো? আমি আসছি। না, দরকার নেই। তুমি একা সব সামলাতে পারবে না নন্দিতা। আজ রাতেই দেখা করি, কোথাও বেরিয়ে এসো। নন্দিতা জানত অর্ঘ্য ঠিকই বলেছে। ক্যাফেতে বসে অর্ঘ্য খুব মনোযোগ দিয়ে নন্দিতার কথা শুনছিল। সৌরভ যদি ফোন না করে থাকে তাহলে করলো কে? আমি জানি না, কিন্তু আমি না এই মানসিক চাপ আর নিতে পারছি না। তুমি সৌরভের সঙ্গে আবার কথা বলবে? নন্দিতা মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। আমাকে হয়তো তা করতেই হবে। এক বিকেলে নন্দিতা ফোন করলো সৌরভকে। আমাদের দেখা করা দরকার। আমি জানতাম নন্দিতা, আমি জানতাম তুমি একদিন আমায় ঠিক ডাকবে। কাল সন্ধ্যা পার্কের বেঞ্চে। সৌরভ যথাসময় এলো। তুমি এত বছর পর ফিরে এলে কেন? তুমি হয়তো সত্যি ভুলে গেছো, কিন্তু আমি ভুলতে পারিনি যে। আমি এখনো ভুলতে পারিনি। সৌরভ, অতীত কখনো ফিরে আসে না। যা একবার শেষ তা শেষই থাকে। তুমি যা করেছো তা ভুল ছিল। আমি চাই না আমাদের পথ আবার এক হোক। সৌরভ চুপ করে রইল। তারপর বলল, আমি চলে যাচ্ছি নন্দিতা, আর ফিরবো না, কারণ এবারে সত্যি চলে যাচ্ছি। ও উঠে চলে গেল। নন্দিতা দীর্ঘশ্বাস ফেলল। এবার ও সত্যি অতীতকে বিদায় জানাতে পারল। অর্ঘ্যর সঙ্গে আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করলো। একদিন বিকেলে ওর বারান্দায় দাঁড়িয়ে রোদ গায়ে মেখে ভাবছিল সবকিছুর একটা সময় থাকে। এখন ওর সময় এসেছে নতুন করে শুরু করার। নন্দিতা বেশ ফুরফুরে আজ। আচ্ছা অর্ঘ্য, ফোন আর চিঠির রহস্যটা তো থেকে গেল। কে করেছিল? বিকেলের নরম রোদে অর্ঘ্যকে আরো উজ্জ্বল লাগছিল। সে একটু রহস্য করে বলল, এখন দরকার কি জানো? শুধু এক পশলা বৃষ্টি। जुल्फ जो
बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम, कितना जादू भरा तुम में समझो ये तुमसी तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत